আজকে তৈরি করতে যাচ্ছি পাকিস্তান, আফগানিস্তান, নেপালের একটা জনপ্রিয় খাবার, সেটা হচ্ছে নামকিন পোলাও। চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য লাগছে আমার গরুর মাংস। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, একটু হাড় চর্বি ছাড়াই। তবে এই মাংসটা আপনারা চেষ্টা করবেন একটু বড় বড় কাট করে নেওয়ার জন্য, বাট আমার ঘরে যেটা ছিল সেটাই আমি নিয়েছি। যাই হোক, এইটাতে কিন্তু আদা রসুন পেস্ট ব্যবহার করে না, বাট আমি আমার পার্সোনাল একটা খুঁতখুঁতি এড়াতে 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন পেস্ট ব্যবহার করেছি। এটা দিলে টেস্টে খুব একটা হেরফের হয় না, তবে ইউজ করে না, বাট আমি করলাম। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচ, যেটা মানে সব মিষ্টি জিরা, কয়েকটা শুকনো মরিচ, তেজপাতা, দারুচিনি, একটা স্টার এনিংস, আর দিয়ে দেবো 2 টুকরার মতো জয়ত্রী, আর হচ্ছে এখানে লাগছে 3টার মতো কালো এলাচ অথবা শাহি এলাচ, যেটাই বলেন না কেন সেটা, আর 8-10টা সবুজ এলাচ অথবা সাদা এলাচ, আর 8-10টার মতো লবঙ্গ আর গোলমরিচ। এই তো পরিমাণ মতো একটু লবণ। আর এবারই হচ্ছে এটা কুক করার মেইন জিনিস, সেটা হচ্ছে তেল। এখানে কিন্তু কোনো প্রকার কোনো পানি ব্যবহার হবে না। 2 কেজির উপরে ছিল আমার মাংস, তাই আমি 2 কেজির উপরে এখানে সয়াবিন তেল দিয়ে এটা ব্যবহার করে এটাকে কুক করবো। এখানে কোনো পানি ব্যবহার হবে না, এই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। এই তেলটা পরে আমি সেপারেট করে নিয়ে নেব। এই তেল দিয়ে আমি চালও কুক করব, এবং এই তেলটা দিয়ে কিন্তু পরে আপনারা পেঁয়াজ বেরেস্তা অথবা যে কোনো মাংস রান্নাতে ব্যবহার করতে পারবেন। ফেলে দেওয়ার কোনো দরকার নেই, তবে একটু আলি ব্যবহার করে ফেলবেন, দ্যাটস ইট। এই তো ঢেকে ঢুকে হাতে মেখে বসিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। মাংসটা কুক করব যতক্ষণ পর্যন্ত মাংসটা একদম সফট হয়ে না যাচ্ছে। কিন্তু যদি আপনারা প্রেশার কুকারে দেন আর মাংসটার সাইজটা যদি একটু বড় করে কাট করা হয়, তাহলে জুসিনেসটা ভালো থাকে, কালারটাও সুন্দর থাকে। তো তেলে যেহেতু কুক হয়, সো কালার চলে আসার চান্স থাকে, যেটা আমার হয়েছিল। যাই হোক, এর পরবর্তীতে আমি প্রেশার কুকারেই করব। আর আজকে আমি 1 কেজি চালের বাসমতি রাইসের নামকিন পোলাও তৈরি করব। এই জন্য চালটাকে ভালো করে কচলে ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। যে কোনো পোলাও অথবা বিরিয়ানি রান্না করতে হলে চালটাকে আগে থেকে ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হয়। এই তো আমি এখন তেল আর মাংসটাকে একটা স্টেইনারের মাধ্যমে সেপারেট করে নেব, যেটা বলছিলাম। মানে তেলে যেহেতু এটা কুক হয়, সো ছোটো ছোটো পিস করে থাকলে পিসটা আরও ছোটো হয়ে যায় আর কালারটাও চলে আসছে। যদি প্রেশার কুকারে দিতাম তাহলে এই কালারটা আসতো না, কালারটা সুন্দর সাদা থাকতো। আর এটা কিন্তু সয়াবিন তেলেই করে, এটা কিন্তু আবার হচ্ছে ঘিয়ে করে না। সো এখানে ঘি, সরিষার তেল ব্যবহারের কোনো অপশন নেই, সয়াবিন তেলেই করতে হয়। তো পরবর্তীতে যেদিন আমি রান্না করব সেদিন আমি একটু বড় করে কাট করে মাংস নিব আর প্রেশার কুকারে দিব, তাহলে সেদিন আরও দেখাবো মানে মাংসটা আরও কতটা বেশি পারফেক্ট হয়। তো ওই উঠিয়ে রাখা তেল থেকে কিছুটা তেল দিয়ে দিলাম, আর তাতে দিলাম তেজপাতা, দারুচিনি, ব্যবহার করব দুটো কি বলে কালো এলাচ, 2 টুকরা জয়ত্রী, আর 10টার মতো লবঙ্গ, গোলমরিচ, আর হচ্ছে সবুজ এলাচ, মানে বেসিক যে মশলাগুলো আমরা ব্যবহার করি পোলায় সেগুলোই। আর হচ্ছে 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট। এটা হচ্ছে জাস্ট শুধু 1 কেজি চালের জন্য আমি এটা দেখালাম, মানে 1 কেজি বাসমতি রাইসের জন্য এতটুকু লাগছে। আর ওইদিকে মশলাগুলো যা দেখিয়েছি 2 কেজির উপরে, মানে 2 কেজি ধরে নেন, অ্যাভারেজ 2 কেজি মাংসতে অতটুকু মশলা। তো আপনারা আপনাদের মেজারমেন্ট ওয়াইজ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, দ্যাটস ইট। তো সুন্দর করে তেলে ভেজে নিলাম, গরম মশলা অ্যারোমাটাও বের হয়ে গেল, আর ওইদিকে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেল। আর এখানে এখন পানি অ্যাড করব 1 কেজি বাসমতি রাইসের জন্য 2400 ml পানি। তো পানির মেজারমেন্টটা অবশ্যই একটু বুঝে শুনে দিবেন। পানি কম বেশি হলে কিন্তু বাসমতি রাইস গলে যেতে পারে কিংবা ভেঙে যেতে পারে। সো আবারও বলে দিচ্ছি, 1 কেজি চালের জন্য আমি 2400 ml পানি ব্যবহার করেছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে। পানিটাতে যখন বলক উঠে আসছে তার আগেই কিন্তু আমি লবণ কিছুটা মানে অ্যাড করে দিয়েছি। এখানে আমি আহামরি কিচ্ছু দেবো না, মানে চিনি, টেস্টিং সল্ট এগুলো কিচ্ছু ব্যবহার হবে না। ওই যে ধুয়ে ভিজিয়ে রাখা যে চালটা ছিল সেটাকে দিয়ে দিলাম। আর অবশ্যই করে কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবেন, তারপরে ব্যবহার করবেন, কারণ আবার ভিজিয়ে রেখে ধুতে যাবে না, তাহলে কিন্তু চাল ভেঙে যাবে। এই তো এই ছোটো ছোটো ট্রিক্স ফলো করলে বাসমতি রাইস কিন্তু এমনিও ভালো লাগে। আর এটাতে দিয়ে দিলাম 8-10টার মতো আলু বোখারা আর বেশ কয়েকটা কিশমিশ। এই তো এই পর্যায়ে নেড়ে চেড়ে আপনারা মিলিয়ে টিলিয়ে দিবেন একটু আলতো হাতেই। আর লবণটাও চেখে নেবেন, যখন পানিটা টেনে আসবে তখন কিন্তু বাসমতি রাইস খুব একটা নাড়াচাড়া করা যায় না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বাসমতি রাইসের পানির মেজারমেন্ট, তেল এগুলো ঠিকঠাক থাকলে, একটু ঠিকঠাক মতো নাড়াচাড়া করলে ঝরঝরে হবেই হবে। আর দিয়ে দিলাম 8-10টার মতো কাঁচা লঙ্কা, মানে কাঁচা মরিচ। আর এটা দিলে সুন্দর একটা অ্যারোমা পাওয়া যায়, দ্যাটস ইট। এই তো এখন আমি হালকা হাতে একটু নেড়ে দিব, আর লবণটা একটু চেখে দেখছি যে ঠিক আছে কি না। যদি ঠিক না থাকে এই পর্যায়ে একটু দিতে পারেন, তারপরে আর দেওয়া যাবে না, মানে
এখন যে লুকটা দেখছেন এখন আর দেওয়া যাবে না। তো যখন দেখছেন পানিটা প্রায় নিচে ডুবে গেছে, চালেরটা ভেসে উঠছে, এই পর্যায়ে আমি নাড়াচাড়া করবো না। উপর থেকে আমি আমার পছন্দ মতো বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। আর ওই যে উঠিয়ে রাখা তেল ছিল ওখান থেকে প্রায় 2-3 টেবিল চামচ তেল উপরে দিয়ে দিলাম। আর ওই যে আমার কুক করে রাখা মাংসটা এটাও দিয়ে দিলাম। তো এটা যেটা বলছি যে এটা কালারটা যেরকম কালো দেখাচ্ছে, এটা এরকম দেখাতো না। যদি আমি প্রেশার কুকারে করতাম তাহলে মাংসটা সাদাও দেখাতো। তো আর বড় পিস হলে মাংসটা দেখতে আরও সুন্দর হতো, খেতেও জুসি লাগতো। দ্যাটস ইট। তো দমে রেখে দিয়েছিলাম প্রায় 40 মিনিট। 40 মিনিট পরে এই তো দেখেন বাসমতি রাইস কী সুন্দর, একদম ঝরঝরে, একদম পারফেক্ট। আর এত সুন্দর একটা অ্যারোমাটা তো আর শেয়ার করতে পারছি না। অ্যারোমা দেখে মানে অ্যারোমাতেই আমার মনটা ভরে গেছে। তো যাই হোক, খেতেও ভালো হয়েছিল, খারাপ হয়েছিল না। শুধু মাংসের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছিল, কারণ তেলে যেহেতু রান্না করতে হয় তাই। তো ওভারঅল রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী দিনে আমি আরও পারফেক্টলি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আসি, আল্লাহ হাফেজ।